দর্শক সবাইকে আমন্ত্রণ RRM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় ছাত্র সংসদ নির্বাচনে ভাটা। নিশ্চয়ই আপনারা জানেন যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর একরকম সোচ্চার হচ্ছিল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু হঠাৎ করে আবারও সেই ছাত্র সংসদ নির্বাচনে ভাটা পড়তে দেখা যাচ্ছে। বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের স্টুডিওতে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আছেন আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আবিদুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবে সোহাইল আহমেদ শুভ, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আসবেন রেজওয়ান আহমেদ রিফাত, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমরা শুরু করতে চাই আবিদুল ইসলাম খান আপনাকে দিয়ে। আবিদুল ইসলাম খান, একটু আপনারা তো ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, তবে একটা বিষয় দেখা যাচ্ছিল, যদি মোটা দাগে বলি, যে জাতীয় নির্বাচনের দাবি সবার আগে করা হচ্ছে, তার আগে কোনো নির্বাচন দেশে হবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো, ছাত্র সংসদ নির্বাচনগুলোর বিপক্ষে আপনারা জাতীয় নির্বাচনের আগে। কারণটা কি আসলে? এখন ছাত্র সংসদ নির্বাচন হলে অসুবিধা কোথায়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর যারা দর্শক আছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনি শুরুতেই বলেছেন যে আমরা জাতীয় নির্বাচন আগে চাই এবং ডাকসু নির্বাচনটা আমরা পরে চাই, কিংবা আমরা বিপক্ষে। আসলে ব্যাপারটা ভুল। আমরা ডাকসু নির্বাচন চাই এখন। জি, এই মুহূর্তে ডাকসু নির্বাচন চাই। ডাকসু নির্বাচন চাই বলেই আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আমরা ভিসি বরাবর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। তা আমরা সেই সংস্কার প্রস্তাবনায় আমরা প্রায় অনেকগুলো সংস্কার দিয়েছি, যেটা সর্বমহলে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন ওঠেনি। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তার যদি ইউনিভার্সিটি পরিচালনায় তার যদি ব্যর্থতা থাকে, কিংবা নির্বাচনী পরিবেশ তৈরি করতে যদি তারা না পারে, সেটার ব্যর্থতা তো ছাত্রদল কিংবা বিএনপির ছাত্রদলের উপর দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি নাই। বিষয়টা কিরকম, যে ধরেন যে সংস্কার প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের পরে নির্বাচন হবে, এরকম বিষয় আছে নাকি? সংস্কার প্রস্তাবনার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জাতীয় নির্বাচনে? না, ডাকসু নির্বাচন যেটার কথা বলছেন না। আপনি শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে আমি কিন্তু ছাত্রদল সেন্ট্রাল যে প্যানেল ডাকসু, সেটার আমি সদস্য প্রার্থী ছিলাম। তো নির্বাচনের অভিজ্ঞতা আমার কিন্তু আছে। সেই নির্বাচনের অভিজ্ঞতা থেকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে হলগুলোতে ছেলেরা 40% স্টুডেন্ট অথবা 35% স্টুডেন্ট হলে থাকে, আর হলের বাইরে থাকে প্রায় 65 কিংবা 60% স্টুডেন্ট বাইরে থাকে। মেয়েদের ক্ষেত্রটাতে হচ্ছে আপনার 30% স্টুডেন্ট হলে থাকে, 70% স্টুডেন্ট হলের বাইরে থাকে। তো এখন আমরা তো নির্বাচনে একটা দেখে এসেছি, এবং বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আদৌ কি ফ্যাসিজম চলে যাওয়ার পরেও যে বর্তমান যে অর্গানগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলোর মাঝে কোনো পরিবর্তন এসেছে? মেসিভ কোনো পরিবর্তন আসেনি। ওই নির্বাচন 2019 সালে ডাকসু নির্বাচন যারা পরিচালনা করেছে, এখনো পর্যন্ত তারা বিভিন্ন জায়গাতে বহাল তবিয়তে আছে। এখন আপনি এই যে দেখেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানে গত 15.5 বছর যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমরা করে গেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাকে একটু সময় দেবেন, আমি একটু কথা বলছি। জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটা সংগঠনের নাম, কিংবা ছাত্রদল শব্দটা এমন একটা অনুভূতির নাম, যে অনুভূতি নিজের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে, নিজের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে সংগঠন, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা লড়াই সংগ্রামটা করে গেছি, গত 15.5 বছর যাবত আমরা লড়াই সংগ্রাম করে গেছি। আজকে ফ্যাসিস্টের যে অর্গানগুলো আছে, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের অবস্থান দিতে পারেনি, আমাদের উপর হামলা হয়েছে, হামলারগুলো বিন্দু পরিমাণ কোনো বিচার হয়নি। এবং সেই 5 আগস্ট পরবর্তী সময়টাতে আমাদের হলগুলোতে যখন যেই ছেলেগুলো এই গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে, হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে, সেই ছেলে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার যখন বাসা ভাঙচুর করা হয়েছে, তার থাকার জায়গা নেই ঢাকা শহরে, সে যখন হলে ওঠে, ওই শিক্ষার্থীদের নাকি প্রতিনিধি আছে, সেই প্রতিনিধিতে তাদেরকে হল থেকে বের করে দিয়েছে। এবং এমনও ঘটনা ঘটেছে, জো হলে একটা ছেলেকে
শরীরে আঘাত করে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিছু বলতে পারিনি। একটু পরিচয় করে দিই, তারপরে আপনি বলবেন। আমাদের সঙ্গে দর্শকের মধ্যে যোগ দিয়েছেন সোহেল আহমেদ শুভ, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। একেবারে ডান দিকে আছেন, মাঝখানে আছেন রেজওয়ান আহমেদ রিফাত, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। জি, আবিদুল ইসলাম খান, আমি একটু ছোট্ট করে জানতে চাই, যে প্রশ্নটি করেছিলাম সেটা হচ্ছে বিষয়টি কি একটু মানে ধরেন যে সংস্কার প্রস্তাবনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেগুলো কি নির্বাচনের আগেই হতে হবে, বিষয়টি এরকম কিনা? অফকোর্স নির্বাচনের আগে হতে হবে। কেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান, আমি যেটা বললাম যে জওহর থেকে বের করা হলো, জসীমউদ্দিন হল থেকে বের করা হলো, এবং লাস্ট কয়েকদিন আগে আমি একটা গ্রাফিতি করেছি বিশ্ববিদ্যালয়ে। আমি যখন হলের প্রত্যেকটা হলে অনুমতি নিয়েছি, আমি যখন এবার হলে গেলাম, প্রভোস্ট বলছে যে হচ্ছে যে ছাত্র প্রতিনিধিরা যেখানে দেখিয়ে দিবে সেখানে আপনারা লাগান। তো এখন তারপর হচ্ছে যে অমর 21 হলে আমি অনুমতি পাইনি, লাগাতে পারিনি। তার মানে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ হতে পারেনি। একটা নির্দিষ্ট গুপ্ত সংগঠনের কনসার্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার কর্ম পরিচালনা করছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাধীন না। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তার ডাকসুর পরিবেশ স্টুডেন্টদেরকে নিরাপত্তা দিতে না পারে, স্টুডেন্টদের যদি ওই ডাকসু যে ভোট দিবে সেই ভোটের পরিবেশ সৃষ্টি না করতে পারে, এখনো পর্যন্ত তাদেরকে আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। এখন কাদের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কাদের পক্ষে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কাদের নিরপেক্ষ না যেটা বলছেন? না, নিরপেক্ষ না। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা গোষ্ঠী বিশ্ববিদ্যালয় আছে, এখন যারা ছাত্রলীগের ছায়াতলে যারা ছিল, এখন জুলাই পরবর্তী অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রলীগ আবার ওই একটা গুপ্ত সংগঠন, যেটা শেল্টার এখন ছাত্রলীগ আছে, তারা মিলিয়ে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে, এবং বিশ্ববিদ্যালয় ওই পরিবেশ সৃষ্টি করতে পারছে না। পরিবেশ সৃষ্টি করার ব্যর্থতা এখন ছাত্রদলের উপর দায় দিচ্ছে, যে ছাত্রদল নির্বাচন করতে বাধা দিচ্ছে। আমরা তো সংস্কার দিয়েছি, এই যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি, আপনারা এগুলো সংস্কার করেন, সংস্কারের পরবর্তীতে আমরা নির্বাচন, যেদিন সংস্কার করবেন ওর পর দিন নির্বাচন প্রস্তুত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখন নেই। ফ্যাসিস্টদের যারা দোষর ছিলেন বা ছাত্রলীগের যারা ছিলেন, তারা এখনো হয়তো ছাত্রলীগ পরিচয় নেই, কিন্তু অন্য সংগঠনের ভেতরে তারা আছেন এবং তারাই বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন বিভিন্নভাবে। আপনার একটু মতামত চাই জায়গাটায়, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা কোথায় দেখেন, নাকি এখনকার পরিবেশ ঠিক আছে? ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে এখনকার পরিবেশের থেকে বড় বিষয়গুলো হচ্ছে যে আমরা সংস্কার তো অবশ্যই চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণের পর্যায় থেকে শুরু করে সিনেট, সিটিং গেট, শিক্ষক সমিতি, সব জায়গাগুলোতে সংস্কার করতে হবে, এবং সংস্কার করে ডাকসু হবে, সেটাও আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও যখন মানে স্টেক হোল্ডার হিসেবে যখন মতামত নেওয়া হয়েছে, আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছি, এবং আমরা আহ্বান জানিয়েছি সংস্কার প্রস্তাব সম্পূর্ণ হওয়ার পরে ডাকসু হোক, সেটা চাই। কিন্তু এই যে সংস্কার, একটা সংস্কার হবে, সংস্কারের পরে কবে ডাকসু হবে এবং তফসিল কবে ঘোষণা হবে ইত্যাদি, এই যে রোডম্যাপগুলো কিন্তু আমরা আসলে যে ছাত্র সংগঠনগুলো থেকে আমরা পাইনি। তাদেরও যে একটা দাবি থাকবে যে হ্যাঁ সংস্কার হবে, ঠিক আছে, সংস্কারটা 1 মাস 2 মাস 4 মাস 6 মাসে শেষ হবে, শেষ হওয়ার পরে এই কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, এই কয়েকদিনের মধ্যে ইলেকশন হবে, এই ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো আমরা জোরালোভাবে ছাত্র সংগঠনগুলো থেকে দেখিনি। তাই আমাদের অবশ্যই সন্দেহ যে তারা কি শুধুমাত্র সংস্কারের আলাপটা জারি রেখে প্রথমে ডাকসু সংস্কার করতে হবে, সিন্ডিকেটের সবগুলো ইলেকশন করে সিন্ডিকেটের সদস্য নির্বাচন করতে হবে, শিক্ষক সমিতির নির্বাচন করতে হবে, এই সব কিছু করতে করতে গিয়ে কি আসলে ডাকসুটা মানে এই নির্বাচন সংস্কার শেষ করতে করতে ডাকসুটা কবে হবে, এই ধরনের সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো এই প্রস্তাবনার অভাব। প্রশাসন কি বলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলে, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে নির্বাচন করতে পারে না? না, অবশ্যই পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে অবশ্যই নির্বাচন করতে পারে। তাহলে এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে যেমন নির্বাচন করতে পারে, একই সাথে এখানে আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যদি রাজনৈতিক সংগঠনগুলো এবং রাজনৈতিক সংগঠনগুলোর মূলত যদি সমঝোতা না হয় বা সেই পরিবেশটা যদি না সৃষ্টি হয়, একটা নির্বাচন তো সফল হবে না। একটা নির্বাচন যদি সংঘাতময় পরিস্থিতির মধ্যে দিয়ে হয়, তাহলে তো ছাত্র সংসদ নির্বাচনগুলোর সুফল শিক্ষার্থীরা ভোগ করতে পারবে না। যেটি আবিদুল ইসলাম খান বলছিলেন যে তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন এগুলোর তারা বাস্তবায়ন চান নির্বাচনের আগে, সেটি কি নির্বাচনের বাধা মনে করেন আপনি? না, সংস্কার প্রস্তাব অবশ্যই নির্বাচনের বাধা না, কিন্তু একই সাথে আমাদের রোডম্যাপটাও নির্দিষ্ট করতে হবে। আমরা সংস্কার প্রস্তাব রোডম্যাপটা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে, একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে দ্রুত সময়ে রোডম্যাপ করে এবং নির্বাচন দেয়, সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোরও তো আপনার প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। সেটা করছে না কেউ? না, করছে না। আমরা সংস্কার বিভিন্ন সংগঠনকে দেখছি, তারা
আমরা বিগত প্রোগ্রামগুলোতে একই সাথে ডাকসুর দাবিতে আমরা বিগত কয়েকটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমরা জোরালো দাবি জানিয়েছিলাম যে ডাকসু নির্বাচনের তফসিল যথাযথ সময় ঘোষণা করার জন্য। কারণ আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসুর একটি রোডম্যাপ ঘোষণা হয়ে যাওয়ার পরেও সেই মানে তারিখগুলো ছিল, সেই তারিখগুলো কিন্তু এখন আর মেনটেন হচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে একই সাথে আপনারা জানেন হয়তো রোজা এসে পড়ছে সামনে, এই সময়টাতে ডাকসু ইলেকশন বা ডাকসুর ক্যাম্পেইন চালানো হয়তো অতটা সবার জন্যই মানে পরিস্থিতি থাকবে না। এই কারণে আমরা আশা করছি যে আমাদের এই রোজা শেষের পরে আমরা ডাকসু নিয়ে সরব হব। জি, অনেক ধন্যবাদ। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার একটু মতামত, আপনারা কি চান? ধন্যবাদ নিউজ 24-কে। প্রথমত ছাত্র সংসদ নির্বাচন এটা তো আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বিষয়, এবং দীর্ঘ সময় কিন্তু আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনটা আয়োজনের জন্য আমাদের একটা লড়াই আছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংগঠন সমূহের একটা লড়াই আছে। এবং তারই প্রেক্ষিতে আপনারা জানেন যে 2019 সালে 29 বছর পর একটা ডাকসু নির্বাচনের আয়োজন তারা করেন। আমরা কিন্তু ওই সময়ই বলেছিলাম যে একটা যদি আমরা সুষ্ঠু ডাকসু নির্বাচন করতে চাই, তার জন্য যেটা আমার জরুরি হলো যে প্রথমত হল এবং ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ, অর্থাৎ হলগুলোতে তো আমার সহাবস্থান লাগবে, সকল ছাত্র সংগঠনের একটা সহাবস্থান লাগবে। সেটা যদি নিশ্চিত করা না যায়, এই ইলেকশন কখনো সুষ্ঠু হবে না। এখন কি অবস্থা? এবং হ্যাঁ, আমি আসছি আমার কথার ধারাবাহিকতাতেই। আমরা বলেছিলাম যে ডাকসু হচ্ছে আমাদের শিক্ষার্থীর অধিকারের একটা হাতিয়ার, অধিকার আদায়ের হাতিয়ার। এবং যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়, এটা সবসময় যে অধিকার আদায়ের হাতিয়ার থাকবে বিষয়টা এরকম হবে না, কখনো কখনো সেটা নিপীড়নের হাতিয়ার হতে পারে। যেটা আমরা 2019 সালে দেখেছিলাম যে ছাত্রলীগ একচ্ছত্রভাবে সেই হল সংসদ ডাকসু আমাদের সবগুলো সংসদে তারা একই রকম করেভাবে কারচুপির মধ্য দিয়ে নির্বাচনটা করে। এবং আসলে হল সংসদ এবং ডাকসু সেটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে আর থাকতে পারেনি, সেটা নতুন করে নিপীড়নের একটা হাতিয়ার হিসেবে তৈরি হয়। ফলশ্রুতিতে আমরা আজকে এই সময়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যখন নির্বাচনের আয়োজনটার কথা হচ্ছে, আমরা মনে করছি যে এখন পর্যন্ত আসলে গণতান্ত্রিক পরিবেশটার একটা বিশাল ঘাটতি রয়ে গেছে। যে আপনি খেয়াল করবেন যে ছাত্রলীগ নেই ঠিকই, আপনি খেয়াল করবেন যে আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা হলের ভিতর থেকে একটা প্রতিরোধ আসলো, ছাত্রলীগকে প্রত্যেকটা হল থেকে বিতরণ করা হলো। তারপরই কিন্তু আমাদের প্রত্যেকটা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মর্মে আমাদের প্রশাসন তারা বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ আমাদের সমস্যার জায়গাটা ছিল যে ছাত্রলীগের দখলদারিত্ব, তারা জোরপূর্বক শিক্ষার্থীদেরকে কর্মসূচিতে নিয়ে যায়। এই জায়গাগুলোকে আমরা নিরসন করতে চাই, সেটার জন্য আমরা ফাইটটা করছিলাম। কিন্তু সেটা হয়ে গেল কি, ছাত্রলীগের সন্ত্রাসের দায় ছাত্র রাজনীতির উপর চাপিয়ে দিয়ে আবার প্রত্যেকটা হলে তারা এইভাবে করে একটা বিজ্ঞপ্তি দিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এখন আজকে যদি আমার হলগুলোতে আমি যদি আমার শিক্ষার্থীর কাছে আমার বক্তব্য কি, সেই বক্তব্য যদি আমি নিয়ে না যেতে পারি, আমার একজন শিক্ষার্থী কিসের বেসিসে আমাকে ভোটটা দিবে? ধরলাম এখানে একজন নির্দলীয় শিক্ষার্থী হতে পারে, একজন দলীয় যে সংগঠনে আছে সেও হতে পারে, ইলেকশনটা করছে, তাকে তো ইলেকশন করার জন্য একজন শিক্ষার্থী তাকে ভোটটা দিবে। ধরলাম যে আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগে উন্নয়ন ফি বাড়ানো হলো। এখন সেই উন্নয়ন ফি বাড়ানো প্রসঙ্গে তার সেই প্রতিনিধি, ডাকসু প্রতিনিধি, সে কি সত্যি সেটা নিয়ে প্রতিবাদ করবে কি করবে না, এটা নির্ভর করছে তার দৃষ্টিভঙ্গির উপর। সেই দৃষ্টিভঙ্গিটা একজন শিক্ষার্থী আগে থেকে জানবে কীরকম করে। এখন অনেকেই তো মনে করে যে উন্নয়ন ফি নেওয়া ভালো, নিলে ডিপার্টমেন্টের উন্নয়ন হচ্ছে, শিক্ষার্থীরা একটা ভালো পরিবেশ পাচ্ছে তারা। কিন্তু আবার আমরা মনে করি বিভাগের উন্নয়ন তো অবশ্যই প্রয়োজন, সেটা কখনোই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না, সেটা রাষ্ট্রীয় বরাদ্দ হতে হবে। ফলে কার কি দৃষ্টিভঙ্গিগত জায়গাটা আছে সেটা যদি আগে থেকে আমি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার সুযোগটাই না পাই, শিক্ষার্থী আমাকে আসলে ভোটটা দিবে কি করে? এই বাধা কে সৃষ্টি করছে? মানে এটা যে করা যাবে না, এই বাধাটা তো প্রশাসনিকভাবে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যে আমাদের হলগুলোতে রাজনৈতিক প্রচারণা এটা নিষিদ্ধ। এটার পেছনে কারা, মানে কাদের দাবির প্রেক্ষিতে এটা হলো? আপনারা চান না, তাহলে কারা চায়? এটা মোটা দেখে হয়তো আপনারা মনে করবেন যে শিক্ষার্থীদের কাছ থেকে উঠে আসছে দাবিগুলো, কিন্তু এই শিক্ষার্থীর যে মনস্তত্ত্বটা তৈরি হচ্ছে, সেই মনস্তত্ত্ব তৈরি হওয়ার পিছনের বিষয়টাকে তো আমাদের দেখতে হবে। যে এই দীর্ঘ সময় ধরে 16 বছর ধরে যে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি সম্বন্ধে একটা ভীতিকর একটা ছাপ তারা শিক্ষার্থীদের উপর ফেলে দিয়েছে, সেই জায়গাটা আজকে আমরা মনে করি যে সেইটার দায় সম্পূর্ণরূপে ছাত্রলীগ তাদেরকেই নিতে হবে। ফলে আমার ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই কথাটা যখন আসছে, সেটার পিছনের মনস্তাত্ত্বিক কারণটাও আমার বোঝার বিষয় আছে। ফলে এখন যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলছিলেন, সেটার সেটাও কি ছাত্রলীগের ওই রেখে যাওয়া 15 বছরের কুকীর্তির ফল? তা তো বটেই। আমাদের
চেতনাগত জায়গাটা হওয়া নাকি এখনো কেউ ছাত্রলীগের মতো আচরণ করছে? তা তো হ্যাঁ, সেটাতেই আসছি যে আমাদের তো চেতনাগত জায়গাটা কি হওয়া উচিত ছিল যে আমাকে কেউ আমার মত প্রকাশে বাধা প্রদান করবে না। আমি যখন হ্যাঁ এখন সেটা হচ্ছে, আমরা ক্যাম্পাসে দেখছি যে আমাদের দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে, বিভিন্ন সংগঠনের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, এ ধরনের নানান কর্মকাণ্ড হচ্ছে। কারা করছে এগুলো? সেটা কারা করছে সেটা তো স্পেসিফিকভাবে বলাটা কঠিন। আমরা প্রশাসনকে বারবার বলেছি যে আপনারা এটা খুঁজে বের করেন, এখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে, সমস্ত কিছুই আছে, আপনারা সেগুলো খুঁজে বের করেন কারা এগুলো করছে, তার রাজনৈতিক পরিচয় কি সেগুলো খুঁজে বের করেন। সেই জায়গাটা আসলে এনশিওর করা প্রয়োজন। অনেক ধন্যবাদ। আবিদুল ইসলাম খান, কারা আসলে বাধা সৃষ্টি করছে একটু খোলাসা করে জানতে চাই। আপনারা নিশ্চয়ই কাজ করছেন, যারা আসলে এগুলো করছে। জি, কারা বাধা সৃষ্টি করছে এটা নিয়ে যদি কথা বলতে চাই, আসলে দেখেন বিভিন্ন গণমাধ্যমে এসেছেও 5 আগস্ট পরবর্তী সময়টাতে আমরা যারা একসাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে আমরা সম্মিলিতভাবে আসলে বাংলাদেশের ইতিহাসেই প্রথম যারা আমরা একসাথে লড়াই করেছি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটার পেছনে বাংলাদেশের সবগুলো গণতান্ত্রিক শক্তি কিংবা দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সেটাকে সাপোর্ট দিয়েছে। এর ফলশ্রুতিতে একটা গণঅভ্যুত্থান হয়েছে। আমি সবসময় বলি একটা গণঅভ্যুত্থান কখনো একক নেতৃত্বে হয় না, একটা গণঅভ্যুত্থান হয় ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে। আজকে যখন ছাত্র জনতাকে ঘরে পাঠানোর চেষ্টা করলো হাসিনা, তখন সাংবাদিকেরা নেমে এসেছে, সাংবাদিকেরা লেখালেখি করেছে, কবি, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীর আন্দোলনকে পুনরুজ্জীবিত করেছে। তার পরবর্তীতে রিক্সা চালক থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা দেশের বাইরে বিক্ষোভ করেছে, গ্রেফতার হয়েছে, রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। তো সুতরাং এই সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান সফল হয়েছে। একজন আরেকজনের দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার মাধ্যমে গণঅভ্যুত্থান সফল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সবচেয়ে ভালো থাকার কথা। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাতে একটা নেগেটিভ হলগুলোতে দাঁড় করানো হয়েছে ছাত্র রাজনীতি চাই না। আরে ভাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে ছাত্রলীগের রাজনীতি। ছাত্রলীগের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। এখন যারা কেউ তো ছাত্রলীগের বিরুদ্ধে কেউ রাজনীতি করেই তো আজকে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তাহলে যেই রাজনীতি করে গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে, যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, গত 15 বছর হাসিনার চোখে চোখ রেখে হাসিনাকে স্বৈরাচার বলেছে, হাসিনার সংগঠনের কিংবা হাসিনার মানে অবৈধ কর্মকাণ্ডের দায় কিংবা সন্ত্রাসীর দায় তো অন্য কোনো সংগঠন নেবে না। তো যার ফলশ্রুতিতে আমরা জানি যে আমরা দেখেছি ছাত্র আন্দোলন যারা বন্ধ করতে চায়, যারা মিছিল করেছে, ফ্রন্ট সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা যারা ছাত্র আন্দোলন নিষিদ্ধের মিছিলের ফ্রন্ট লাইনার ছিল, পরবর্তীতে যখন শিবির যখন ক্যাম্পাসে আত্মপ্রকাশ করেছে, তখন সেটার লিডিং পর্যায়ে দায়িত্বশীল নেতা হিসেবে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। তাহলে এখন এটা তো আর বলার প্রয়োজন নাই যে কারা এটা বাধা সৃষ্টি করতেছে। শুধু বাধাই সৃষ্টি করতেছে না, তাদের একটা অংশ এখানে ওপেন হচ্ছে, আর বিহাইন্ড দ্য সিন হল থেকে সব জায়গায় এই হলের যে আজকে আপনারা দেখতেছেন যে প্রতিনিধি কমিটি, তারপর হচ্ছে শৃঙ্খলা কমিটি নামে বিহাইন্ড দ্য সিনে থেকে এরা হলকে আধিপত্য, এক ছাত্রলীগ গেছে, কিন্তু বিহাইন্ড দ্য সিনে থেকে গোপনে থেকে গুপ্ত অবস্থায় থেকে আরেকটা সংগঠন এই হলগুলোকে এখন হচ্ছে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওইখানে ওই আমি জাস্ট ছাত্রসংঘের পক্ষ থেকে করা হচ্ছে সময় যখন 5 আগস্ট পরবর্তী সময়টাতে এরা বিভিন্ন প্রভুজগুলোকে আপনার হচ্ছে যে কুক্ষিগত করে, ওয়ান কাইন্ড অফ কুক্ষিগত করে এরা যা চায় তা যেন প্রভুজ করতে বাধ্য করে, ওইভাবে করে একটা কমিটি প্রভুজের কাছ থেকে এরা নিয়ে গেছে নাকি ছাত্র প্রতিনিধি নামে। যার ফলশ্রুতিতে 5 আগস্ট পূর্ববর্তী যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা এতকাল সরাসরি বিরোধী দল করার কারণে কিংবা হাসিনার বিরুদ্ধাচরণ করার রাজনৈতিক হচ্ছে যে রাজনৈতিক মতের অমিল থাকার কারণে যারা হলে থাকতে পারেনি, তাদেরকে পর্যন্ত হলে উঠতে গিয়ে নাকানি চুবানি খেতে হয়েছে। তাদেরকে হলে উঠতে দেয়নি, হলে সিট দেয়নি, প্রশাসন দিয়ে এর বাধা সৃষ্টি করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমি নিজে সাক্ষী, জসিমউদ্দিন হলে আমি জসিমউদ্দিন হলে গিয়ে এক ছেলেকে উঠাই দেওয়ার গিয়ে আমি বলেছি তুমি থাকো, তোমার জায়গা নাই, তুমি থাকো। লাস্ট পর্যন্ত একে আমি গিয়ে প্রোটেকশন দিয়ে একে বের করে নিয়ে আসছি। কারণ কিছু হলেই এমন একটা মব সৃষ্টি করা হচ্ছে, এদের সব ব্যর্থতা এদের, এখন সব দায় ছাত্র দলের। অথচ গত 15.5 বছর সবচাইতে নিপীড়িত সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সকল সংগঠনের রাজনীতি করার সুযোগ ছিল, শুধু জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করার সুযোগ ছিল না। এই অভ্যুত্থানেও সকল সংগঠন অংশগ্রহণ করতে পেরেছে। আমরা যখন অংশগ্রহণ করতে গেছি, ফ্রন্টলাইনার হওয়ার চেষ্টা করেছি ডে 1 থেকে 5 জুন থেকে, তখন আমাদেরকে বিভিন্ন সাংবাদিক দিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে। আমার নেতৃত্বকে ফোন দিয়ে বলা হয়েছে আপনারা কি লিড চান নাকি সফলতা চান। ওয়ান কাইন্ড অফ সাংবাদিকের ভাষা এগুলো থ্রেড, এগুলো তো বিহাইন্ড দ্য সিনে আছে। এই গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান অনস্বীকার্য। এই গণ অভ্যুত্থানে
14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ওই রাতটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। ওই স্বৈরাচার উচ্চারণ করার মাধ্যমে স্বৈরাচার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী গণ ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছি আমরা জাতীয়তাবাদী ছাত্র। একটা ছোট্ট প্রশ্ন করি, প্রশ্ন করার পরে আমি একটু রিফাতের কাছে যেতে চাই। ছাত্রদলকে কি ধরেন মানে অন্য যারা ছাত্র সংগঠন কিংবা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ ছাত্ররা বিশ্বাস করে যে ধরেন আপনারা ক্ষমতা যাওয়ার পরে কিংবা যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয় সেক্ষেত্রে ছাত্রলীগের মতো আচরণ আর ফিরবে না, এই বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় আছে মনে করেন আপনারা? শুনেন, জাতীয়তাবাদী ছাত্রদল আজকে হাসিনা ফেসিস্ট হয়েছে কিভাবে? আজকে হাসিনা ফেসিস্ট ওই মানে হচ্ছে যে 35 দিন 36 দিনের আন্দোলন হাসিনা ফেসিস্ট আন্দোলন দমনের মধ্য দিয়ে তো হাসিনা ফেসিস্ট হয়নি। হাসিনা ফেসিস্ট হয়েছে গত 15.5 বছরে অবিরাম বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের মধ্য দিয়ে একটা হচ্ছে যে মানে হচ্ছে যে জমানো খুব প্রকাশিত হয়েছে 5 আগস্টের মধ্য দিয়ে, এই মুভমেন্টের মধ্য দিয়ে। তো আমাদের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের মধ্য দিয়ে হাসিনা ফেসিস্ট হওয়ার পরে এখন ওই ছাত্রলীগ যা আর ছাত্রদল তা বলে দিবেন, এটা তো আমাদের উপর পরিকল্পিত জুলুম, জুলুম ছাড়া কিছু নয়। 5 আগস্ট পরবর্তী সময়টাতে আমরা অনেক হিসাব নিকাশ করে চলাফেরা করি, কারণ আমরা মজলুমের পরিস্থিতিটা কীরকম থাকে, নির্যাতন নিপীড়ন যদি আপনি কাউকে করেন ওই 5টার বিপরীত 5টার অবস্থা কীরকম থাকে আমরা এগুলোর ভুক্তভোগী, আমরা এগুলোকে জানি, আমরা এগুলোকে বুঝি বলি আমাদের আচরণে 100% পরিবর্তন এসেছে। এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যদি ডাকসু নির্বাচন হয় জাতীয়তাবাদী ছাত্রদল ওই 90-এর যে ডাকসু আছে ওইটার মতো করে জাতীয়তাবাদী ছাত্রদল অনেক গুণা পদে জয়ী হয়ে আসবে। কিন্তু সেই ডাকসু হওয়ার আগে অবশ্যই সংস্কার হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা, ছাত্রদল নির্বাচন চায় না এটা বলে ঢাকার কোনো সুযোগ নাই। যেমন আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে আপনি খবর নেন আমাদের মিটিং হচ্ছে, হল এবং ডাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে আমাদের মিটিং হচ্ছে। তাহলে আমরা কিভাবে চাই না? আর কোনো সংগঠন মিটিং করছে? আর কোনো সংগঠন মিটিং করছে না। তাহলে আমরা যেখানে ডাকসু নির্বাচনের জন্য মিটিং করছি, আমরা যেখানে সভা করছি, সংস্কার প্রস্তাবনা দিয়েছি, আপনি সংস্কার করবেন না, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিরাপত্তা দিবেন না, আপনার ব্যর্থতা জাতীয়তাবাদী ছাত্রদলের উপর কেন আসবে? জি রেজওয়ান আহমেদ রিফাত, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তো এখন সবচেয়ে ভালো থাকার কথা, যে অভিযোগ দুই দিক পক্ষ থেকে আসলো, এই পরিবেশ অগণতান্ত্রিক করছে কারা? ধন্যবাদ। এই পরিবেশ যারাই অগণতান্ত্রিক করছে বা আমরা এখানে আবিদ ভাই একটু নামটা বলেন না, মানে সবাই তো নামটা অ্যাভয়েড করছেন, একটু নামটা শুনি কারা করছে। আমার মতে যারা এই ধরনের হামলা এবং বিষয়গুলো হেনস্থার শিকার হচ্ছে তাদেরকে এই বিষয়গুলো খুলাসা করা দরকার, কারা তাদের উপর হামলা করছে, কারা এই মিছিলগুলো নেতৃত্ব দিচ্ছে। একই সাথে আমি কিছু জিনিস এখানে উল্লেখ করতে চাই যে আমরা এখানে শুনলাম যে জহু হলে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, আপনি জসিমউদ্দিন হলের বিষয়টা সামনে আনলেন, একই সাথে বিগত 15 বছরে আপনাদের উপর বহু হামলা হয়েছে, জিয়া হলে হয়েছে। বাস্তবতাটা হচ্ছে যে আপনারা এই কয়টা ঘটনার কয়টা বিষয়ে আপনারা সউদ্যোগে মামলা বা ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন কিনা? আমি যতটুকু জানি এফআর হলের সামনে গত 2 বছর আগে 22 সালের দিকে একটা হামলা হয়েছে, সেই হামলা শুধুমাত্র একটি মামলা হয়েছে। কিন্তু আপনি একদিকে বলছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বা এই ধরনের আপনারা বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছেন। এখন তো বাংলাদেশে আর মানে সেই স্বৈরাচারী ব্যবস্থা নাই যে আমি গিয়ে বিচার চাবো বা আমি ব্যবস্থা গ্রহণের কথা বলবো, সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে না। ব্যবস্থা গ্রহণের দাবি জানানো উচিত, ব্যবস্থা গ্রহণ যদি না করা হয় তখন আসলে এই প্রশ্নগুলো করা উচিত যে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, কেন এই ধরনের পরিস্থিতির তৈরি করছে না। এমনকি আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের উপর 2023 সালে গত বছর হামলা হয়েছে, সেই বিষয়ে গত কয়েকদিন আগে প্রভোস্টকে আমরা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেটার উপর অনাস্থা জ্ঞাপন করে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ফৌজদারি মামলার আবেদন জানিয়েছি। যদি না হয় বা যদি তারা ডিলে করে আমরা হয়তো সউদ্যোগে সেই ছাত্রলীগ যারা আমাদের উপর হামলা করেছিল তাদের বিরুদ্ধে মামলা করব। অ্যান্ড এটাই তো আসলে ডিউ প্রসেসটা হওয়ার কথা। আমরা সব জায়গায় যদি অভিযোগ জানিয়ে যাই, আমি আসলে জায়গা মতো কতটুকু অভিযোগ জানাচ্ছি এবং সেই অভিযোগকে আমার সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা, সেইখানে যদি পক্ষপাতিত্ব হয় বা আপনাদেরকে যদি বাদ দিয়ে তদন্ত করা হয় বা আপনাদেরকে এখানে একটা পার্টিজান নিয়ে ভূমিকা নেওয়া হয়, সেটা নিয়ে আমার মনে হয় যে তখন অভিযোগ করা যুক্তিযুক্ত। এখনো কি ভয়ের ব্যাপার আছে ক্যাম্পাসে? ভয়ের কোনো ব্যাপার আছে? হলগুলোতে ভয়ের ব্যাপার আছে? ভয়ের একটা যেটা ব্যাপার, আমার মতে ক্যাম্পাসে একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা রাজনৈতিক শূন্যতা। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে ছাত্রলীগ বিগত 15-17 বছরে যে ধরনের পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি করে রেখে গিয়েছিল, আপনি একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ক্যাম্পাসে যারা হলে থাকতো বিশেষ করে,
তা সে ঢোকার পরে তার মধ্যে রাজনৈতিক কনসিয়াসনেস তৈরি হওয়ার কোনো সুযোগ থাকতো না। অ্যান্ড এই শিক্ষার্থী এবং এর দ্বারা ইনফ্লুয়েন্স বিভিন্ন শিক্ষার্থীরা এখনো আসলে আমার মনে হয় যে একটা সুস্থ পরিবেশ পাচ্ছে না, যেটার মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক প্রকাশ ঘটবে। অনেক ধন্যবাদ। এটা বিরতি নিয়ে ফিরছি কিন্তু আমি জাস্ট একটা করে যেতে চাই যে আবিদ ভাই বিরতির পরে আপনি শুরু করবেন এখান থেকে। দর্শক, ছোট একটা বিরতির সময় হচ্ছে RRM স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। জি দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আসলে আমাদের সঙ্গে আছেন রেজানুল আহমেদ, রিফাত, সোহেল আহমেদ শুভ, আবিদুল ইসলাম খান। রিফাত, আপনি বলছিলেন বিরতির আগে। ধন্যবাদ। আবিদ ভাই কতক্ষণ আগে একটা যেটা বিষয়টা বললো যে ইনফ্লুয়েন্স, আসলে আমাদের যে শিক্ষার্থীরা আপনার ছাত্র রাজনীতি নিয়ে নিষিদ্ধ চেয়েছিল বা নিষিদ্ধর যে একটা রব তোলা হয়েছিল, বা এখন যেখানে বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে শিক্ষার্থীরা মতামত দিচ্ছে বা বলতেছে যে নব্য ছাত্রলীগ হয়ে উঠছে, এটা যে একেবারে সবকিছু হাওয়া থেকে হচ্ছে এমন কিন্তু না। আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এমন অনেক জায়গায় দখলদারিত্ব, হল দখল বা সিট দখল থেকে শুরু করে এই ধরনের বেশ কিছু অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় ওইভাবে দেখেনি, কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য জায়গায় কিন্তু এই ধরনের অভিযোগ আমরা পত্রপত্রিকায় দেখেছি, মিডিয়াতে দেখেছি, এবং মানে আমরা মোটামুটি এই সব বিষয়ে জ্ঞাত। তো এই আশঙ্কা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই আছে, বিশেষ করে যারা বিগত 15-16 বছর ধরে ক্যাম্পাসে ছিল, পড়াশোনা করে গেছে বা এই পরিবেশটার সাথে পরিচিত, তাদের মধ্যে কিন্তু অবশ্যই এই আশঙ্কাটা আছে যে একটা দল ক্ষমতায় যাওয়ার পরবর্তীতে এখনই যদি এই ধরনের অভিযোগগুলো আসা শুরু করে এবং যে অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন না, সেই বিষয়গুলো তারা কি ব্যবস্থা নিচ্ছে এবং তাদের কি প্রস্তাবনা, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনাদের শিক্ষার্থীদের কনভিন্স করতে হবে। ছাত্রদলের কথা বলছেন? সরি, ছাত্রদলের কথা বলছেন? হ্যাঁ, ছাত্রদলের কথা বলছি, ছাত্র শিবিরের কথা বলছি। কারণ এই দখলদারিত্বের অভিযোগগুলো আমরা 5 আগস্ট পরবর্তী বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হল, সিট, সব জায়গা থেকে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে এই ধরনের ছাত্র সংগঠনগুলো দখলদারিত্বের একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় সফল হচ্ছে। এখন আপনি যদি শিক্ষার্থীদের আপনার অবস্থান, আপনার বক্তব্য এবং আপনার ভিশন দিয়ে যদি আপনি তাদেরকে কনভিন্স করতে না পারেন যে না, আমি একটি নব্য ছাত্রলীগ হয়ে উঠবো না, আমরা সেই রাজনীতি থেকে সরে এসেছি, আমরা আর মাসল পাওয়ারের পলিটিক্সে যাচ্ছি না, এটা যদি কনভিন্স না করতে পারি, আপনাদের তো শিক্ষার্থীরা আপনাদের ডাকেও হয়তো সাড়া দিবে না। এটাই। জি, অনেক ধন্যবাদ। শুভ, আপনি এখন একটু জানতে চাই যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখনো একরকম সাধারণ শিক্ষার্থী ধরেন, অনেক ক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থী একটা ট্যাগ দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা এটা করছে, সাধারণ শিক্ষার্থীরা এটা করছে। সাধারণ শিক্ষার্থীরা কি এখনো জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে? প্রথমত এই সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ক্যাম্পাসে, সেটির কোনো রকম সিম্পটম দেখছেন নাকি একই রকম ওয়ান কাইন্ড অফ এরকম বাস্তবতায় আছে? এবং কিছু উদাহরণ দিচ্ছিলেন রিফাত। এই অল্প সময়ের মধ্যে সেটা সিদ্ধান্ত টানাটা একটু কঠিনই। আমরা তো ধরেন আপনি সাধারণ শিক্ষার্থী বললেন, এই টার্মটার সাথেই আমার একটা আপত্তির জায়গা আছে। প্রথমত সাধারণ শিক্ষার্থী এবং যারা রাজনীতি করে তাদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করার জন্য হচ্ছে যে এই টার্মটাকে ইউজ করা হয়। আমরা মনে করি যে এই ধরনের আলাদা কোনো টার্মের প্রয়োজন নেই। এটা হচ্ছে শিক্ষার্থী, আমরা সবাই শিক্ষার্থী। সেই শিক্ষার্থীদের একটা অংশ আমরা মনে করি যে সমাজে অন্যায় যেগুলো বহাল আছে তার বিরুদ্ধে আমরা একটা সংগঠিতভাবে একটা আন্দোলন গড়ে তুলব, সেটাই হচ্ছে সংগঠন। আপনি বড়জোর বলতে পারেন যে নির্দলীয় শিক্ষার্থী। অর্থাৎ আমি যদি মনে করি যে শিক্ষার্থীর স্বার্থে এখন পরিবেশটা সেই রকম করে আছে কিনা, যে শিক্ষার্থীর স্বার্থে তারা পরিচালিত হচ্ছে, সেইটা আমি শুরুতেই বলেছি যে এটা এখনই সিদ্ধান্ত টানা যাবে না। সেটার জন্য আমাদের আরও সময় লাগবে এবং সেই পরিবেশটা আমাদের নির্মাণ করতে হবে। এখন আপনি যেটা বললেন যে শঙ্কার কথাগুলো তৈরি হচ্ছে যে প্রত্যেকটা হলে, আমার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন ক্যাম্পাসে কিছু উদাহরণ দিচ্ছিলেন, হল দখলের কথা বলছিলেন যে এখন এরকম অভিযোগ আসছে, পত্রিকায় নিউজও হচ্ছে। ছাত্রলীগ, ছাত্র দল এবং ছাত্র শিবিরের কথা বলছিলেন রিফাত, সেই জায়গাটা একটু। হ্যাঁ, আমরা মনে করি যে এটা তো আসলে ঘোষণা দেওয়ার বিষয় না, যে কোনো সংগঠন ঘোষণা দিবে যে আমরা আর ছাত্রলীগের মতো এই কাজগুলো করব না, এটা কখনো ঘোষণা দিয়ে হয় না। একটা ছাত্র সংগঠন তার কর্মকাণ্ড কীরকম হবে সেটা নির্ভর করছে তার যে রাজনৈতিক মতাদর্শ সেটার উপর, অর্থাৎ তার মতাদর্শের উপর নির্ভর করেই তার ক্রিয়া প্রতিক্রিয়া কীরকম হবে সেটা নির্ভর করছে। ফলে এটা ঘোষণা দেওয়ার বিষয় না, কিন্তু যেটা করতে হবে আমাদের সেরকম একটা আয়োজন রাখতে হবে যেখান থেকে আমরা ওই পূর্বের যে আমরা চিত্রটা দেখেছি সেই চিত্র যাতে আমরা দেখতে না পারি। এই জন্য আমরা দাবি করেছিলাম যে এই যে সন্ত্রাস দখলদারিত্বটা হয় সেটা নিরসনে একটা ওয়ে হতে পারে এরকম
যে আমার হল এবং ক্যাম্পাসে একটা মনিটরিং সেল গঠন করা হচ্ছে। একটা তো থাকছে ছাত্র সংসদ নির্বাচন, সেটা হবে প্রতি বছর। আমার হলগুলোতে একটা করে মনিটরিং সেল থাকবে। সেই মনিটরিং সেলটা কাদেরকে নিয়ে হবে? সেইখানে ক্রিয়াশীল যেসব ছাত্র সংগঠন আছে তাদের প্রতিনিধি থাকবে, হল প্রভোস্ট থাকবেন এবং নির্দলীয় প্রত্যেক ব্যাচ থেকে একজন কিংবা দুজন করে শিক্ষার্থী মিলে একটা মনিটরিং সেল থাকতে পারে। সেই মনিটরিং সেলটা প্রতি মাসে একটা করে তারা সভা করবেন। সভা করে দেখবেন যে এই হলে দখলদারিত্বের কোনো বিষয় আছে কিনা, এখানে কাউকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা ওই সবার মধ্যেই সেটা একটা খোলাখুলি একটা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারবেন। যেহেতু সব সংগঠনই সেখানে থাকবে, ফলে একটা জবাবদিহিতার জায়গাও কিন্তু তৈরি হবে। অনেক ধন্যবাদ আসবো আপনার কাছে। আব্দুল ইসলাম খান, আমি একটু রিফাত যেগুলো বলছিলেন যে আলটিমেটলি হল দখল, চাঁদাবাজির মতো ঘটনাগুলো ঘটছে 5 আগস্টের পর, যেগুলো আসলে হওয়ার কথা না, এবং ছাত্র শিবির ছাত্রদল দুটির কথাই উনি বলেছেন। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং দেখেন এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? একই সঙ্গে কুয়েতের যে ঘটনা ঘটলো তার মধ্য দিয়ে কি বার্তা আসে আসলে? জি, আমি বলছি আপনাকে। জি, রিফাত যেটা বলেছে আমি অত্যন্ত পলাইটলি বলবো, এখানে তার আসলে সংঘর্ষ হওয়ার কোনো কারণ নেই, অন্তত পলাইটলি তার সাথে আমি এটাতে দ্বিমত পোষণ করছি। সে কি রিফাত কি এখনো পর্যন্ত একটা হল কিংবা একটা ইনস্টিটিউশন দেখাতে পারবে যেখানে ছাত্রদল সেটা দখল করে নিয়েছে? একটা উদাহরণ, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যদি এই ধরনের কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেনি, সারা কোথাও হয়নি। যদি কোথাও 1-2টার ঘটনা ঘটেছে, সাথে সাথে তাকে বহিষ্কার করা হয়েছে। ওই 1-2টা ঘটনা, একটা ঘটনা কৃষি বিশ্ববিদ্যালয় একদম শুরুতে যদি ঘটনা ঘটে সেটা দায় নেবে না ছাত্রদল? বহিষ্কার করলে কি সেটা হয়ে গেল? নো, ওইটার পরে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা, কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা ঘটেছে, এর পরবর্তীতে একটা ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদল তার আধিপত্য দেখায়নি এবং ওইটা থেকে শিক্ষা নিয়ে সবাই এখান থেকে সরে এসেছে। আমরা রিফাত যা বলেছে সম্পূর্ণভাবে আমি এখানে দ্বিমত পোষণ করছি। কুয়েটের যে বিষয়টা ঘটনা ঘটেছে, আপনি তো ভিডিওতে দেখেছেন, যখন ছাত্রদলের 3-4টা ছেলে ক্লাস শেষ করে যাচ্ছে, দূর থেকে বলতেছে, ছাত্রলীগের ভাষা কি, এই ধর, এই এদিকে আয়, এটা এর চেয়ে নিকৃষ্ট ভাষা। আমি তো টিভির সামনে বসে আছি, বলতে পারি না। তো এখন আপনি তো দেখেছেন এই আচরণগুলো কে করতো? না, তারপরে কি এরকম ঘটনা ঘটবে? আমি বলতেছি এই আচরণগুলো কে করতো? এই আচরণগুলো করতো ছাত্রলীগ। এখন ছাত্রলীগের শেল্টারে থেকে, ছাত্রলীগের আগে নিজেদেরকে ছাত্রলীগের শেল্টারে রেখে ফ্যাসিবাদকে সহযোগিতা করে নিজেদেরকে টিকিয়ে রেখে ওই ছাত্রলীগের আচরণগুলো নিজেদের ভিতরে গচ্ছিত রেখে এখন যারা এতকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এখানে ফর্ম বিলি করতে পারে। কুয়েটে তো আমার ছাত্রদলের কোনো নাই, কমিটি নাই, তাহলে এখানে সমর্থকরা ফর্ম নেবে। রাজনীতি আমার অধিকার, আমি রাজনীতি করব। একটা রাষ্ট্র রাজনীতি তাই বলে বাইরে থেকে এসে যুবদলের লোক না, আপনি বাইরে থেকে এসে যুবদলের অস্ত্র নিয়ে আসছে, কি নিয়ে আসছে সেটা আপনি দেখতেছেন, কিন্তু এটার সূচনাটা কোথা থেকে হয়েছে? সূচনাটা হয়েছে যখন আপনি ছাত্রলীগের ভাষায় জেনারেল স্টুডেন্টের পর হামলে পড়লেন, তাকে আঘাত করলেন। সে যখন একটা বাহিরের দোকানে আশ্রয় নিল, সেই দোকানদারকে, সে কেন আশ্রয় নিয়েছে দোকানে, সেই দোকানদারের সাথে আপনি সংঘর্ষে জড়িয়েছেন, সংঘর্ষটা এলাকার সাথে জড়িয়েছে, এখন নাম পড়েছে সে করেছে। তারপরে যাদেরকে দেখা গেছে এখানে সাথে সাথে আমার সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং গ্রেফতারও করা হয়েছে। আপনি ওইটা দেখতেছেন, কিন্তু সূচনাটা কোথা থেকে হয়েছে সেটা দেখবেন না। এখন আপনি সাধারণ সেরে, এখন বিশ্ববিদ্যালয় আপনি আপনার কমিটি আছে, আপনি ছাত্রলীগের আন্ডারে থেকে ছাত্রলীগ আপনি বের করে দিলেন, বের করে দিয়ে ছাত্রলীগের সব সুবিধা নিয়ে এখন আপনি ইউনিভার্সিটিতে থেকে এখন আপনি ছাত্রলীগের মতো দখল করতে যাচ্ছেন। কুয়েটে যেটা ঘটলো সেটি কি, ধরেন আপনি একদিকে বলছেন যে দায় স্বীকার করে নেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। দায় স্বীকার বলতে যারা এই উস্কানির ফাঁদে পা দিয়েছে তাদেরকে তো এখান থেকে বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে। এখানে আমার ছাত্রদল তো জড়িত না, ওইখানকার এলাকার স্থানীয়দের সাথে এখানে এলাকার বিএনপির নেতা পড়ে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যারা উস্কানি দিয়েছে এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পেরেছে? এগুলো কি ওয়ান কাইন্ড অফ মব কালচার নয়? বাংলাদেশের মাটিতে হাসিনাকে সরাই আপনি মব কালচার চালু করেছেন। এই মব কালচার যদি থামাতে না পারেন তাহলে তো রাষ্ট্র টিকবে না, রাষ্ট্রের জন্য থ্রেট। আপনি মব সৃষ্টি করছেন। বিরতির সময়, বিরতির পরে আসে রেজন আহমেদ রিফাত, আসবো আপনার কাছে। দর্শক, ছোট্ট বিরতিতে যাচ্ছে আবারও আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। রেজন আহমেদ রিফাত, আমরা 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখলাম, যার ফলশ্রুতিতে আসলে ফ্যাসিস্টের পতন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন। এখন যারা আসলে একসাথে আন্দোলন করলো, অনেক ফাটল দেখা যাচ্ছে, মতবিরোধ দেখা যাচ্ছে এবং সংঘর্ষও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এখান থেকে বের হওয়ার উপায় দেখেন নাকি সামনে আরও খারাপ পরিস্থিতি দেখছেন?
ধন্যবাদ। আমি একটু আবিদ ভাই, আমি যেই কয়েকটা অভিযোগ সামনে এনেছিলাম সেই কয়েকটা নিয়ে ভাই কিছু কমেন্ট করলো যে আসলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বাদে আর এই ধরনের অভিযোগ কি বাংলাদেশে কোথাও হয়েছে কিনা। উনি বললেন যে হয়নি, কিন্তু আমি পত্রপত্রিকা দেখলাম কিছু ভুরি ভুরি অবশ্যই অভিযোগ আছে। এখন সেই অভিযোগগুলো ভাই তো বলতে পারেন যে ভিত্তি কি প্রমাণিত হয়েছে কিনা, কিন্তু আপনার পত্রপত্রিকায় যখন 100টা অভিযোগ আসছে অবশ্যই সেখানে আপনি মানে আপনি তো সবগুলোকে আমি ভিত্তিহীন বলে উড়াই দিতে পারি না। আপনার যখন জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে আবাসিক হল দখলের চেষ্টা, সিট দখলের চেষ্টা, এই ধরনের যখন অভিযোগগুলো আসছে অবশ্যই আপনার অভিযোগগুলোকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি শুধুমাত্র এগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তাহলে তাহলে এই বিষয়টা কখনোই সমাধান হবে না। একই সাথে কুয়েটের বিষয়টা নিয়ে যখন আপনি প্রশ্ন করলেন, আবিদ ভাই একটা বিষয় বলল যে তারা উস্কানিতে পা দিয়েছে বা বিএনপির লোকাল নেতারা সেখানে পড়ে গেছে কোনো পরিস্থিতিতে। এখন একজন যখন রামদা হাতে আপনি একটা জায়গায় সংঘর্ষতে আসছে, সে কি পড়ে গেছে নাকি সে পুরো অ্যাক্টিভলি ওই জায়গায় অংশগ্রহণ করেছে। একই সাথে আমরা আজকে পত্র একটা যেটি বলছিলেন যে যারা প্রথমে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখলো না, এখন না দেখলো না, আপনি অভিযোগ করেন এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু আপনি ওই যে ধর কথা বলার সাথে যদি আপনি একটা রামদা নিয়ে হামলা, এবং আজকে আমরা জাতীয় দৈনিকে দেখলাম যে এখানে অবশ্যই একাধিক অস্ত্রধারীও ছিল, কবে ব্যবস্থা নেবেন? না ব্যবস্থা নিয়ে এটা আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। আন্দোলনের কমিটি থাকতে পারলে জাতীয়তাবাদী ছাত্র দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি সেখানে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত দিয়েছেন তো, পরবর্তীতে বিলুপ্ত ঘোষণা করেছেন তারাই দেখবেন আবার তারাই তো আবার সংগঠন চালাচ্ছে ওইখানে, তারাই তো ওই মবের নেতৃত্ব দিয়েছে। যখন একটি কমিটি বিলুপ্ত হয়ে যায় আমি তাদের বিরুদ্ধে বা আমার সংগঠন তাদের বিরুদ্ধে আপনার সংগঠন না, আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারকে প্রতিনিধিত্ব করেন আপনারা, তাহলে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে? একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি একজন উস্কানি দিয়েছে বা আপনাকে হেনস্থা করেছে, সেই প্রাথমিক পর্যায়ে আপনার বিশ্ববিদ্যালয় একটা ফরমাল অভিযোগ দেন, অভিযোগ দেওয়ার পরবর্তীতে যদি বিশ্ববিদ্যালয় ব্যবস্থা না গ্রহণ করে সেই ক্ষেত্রে আপনি আপনি এইগুলো সামনে আনতে পারবেন। কিন্তু আপনি যখন উস্কানিকে অস্ত্র দিয়ে রামদা হাতে হামলা এবং ফায়ার আর্মস দিয়ে হামলার সাথে সমানভাবে দেখছেন, আমার মতে এটা অবশ্যই। আপনি যখন ছাত্রলীগের কালচার, আপনি যখন ক্যাম্পাসে ছাত্রলীগের কালচারগুলো যখন আপনি জিয়ে রাখবেন, আপনি যখন নিজে ছাত্রলীগ হয়ে যাবেন, অন্য কাউকে আরেক সেখানে স্পেস দিবেন না, তখন এই ধরনের ঘটনা স্বাভাবিক ঘটাটা, এগুলো কোনো অস্বাভাবিক না, এগুলো স্বাভাবিক। সুতরাং যেখান থেকে ঘটনাটার উৎপত্তি হয়েছে আপনি যদি সেগুলোর প্রপার ব্যবস্থা নিতে পারেন, মবগুলোকে বন্ধ করতে পারেন, তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা আসবে, না হলে এই রাষ্ট্রের স্থিতিশীলতা আসবে না। আপনি এখানে যদি এই যে অস্ত্র দিয়ে হামলা, প্রত্যেকটা ইনস্টিটিউশন আপনারা মব সৃষ্টি করতেছেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন আপনারা তো আমাদের বিরুদ্ধে ঠিকই মিছিল করছেন, শিবিরের বিরুদ্ধে। ভালো থাকবেন সবাই, আশা করি।